হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবার একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে কালী পুজোর দিন। আজকে সারাদিনটা আমি কিভাবে কাটাচ্ছি তা তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো। তো এখন বাজে 9:57। তো আমার ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করলাম। আরও আগে থেকে করতে পারতাম, কিন্তু একা হাতে ক্যামেরা করে সমস্ত কিছু সম্ভব নয়। আর দাঁত তুলিয়েছি, তার জন্য দাঁতের চরম যন্ত্রণা করছে। আজকে আবার ঠান্ডা লেগেছে, তাই শরীরটাও খারাপ লাগছে, তাই একা হাতে সমস্ত কিছু করা সম্ভব হচ্ছিল না। আর আজকে আমার ঠাকুমা দাদুর শ্রাদ্ধ দেওয়া হবে, তো সেই জন্য মানে সমস্ত কিছু জোগাড় ছিল। তো সকাল থেকে সেসব জোগাড় করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে। তো দেখো, এখন আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে, সেটা তোমাদেরকে দেখাই। এই দেখো, আমার পুজো করা এখন কমপ্লিট হয়ে গেছে। তোমরা আগের ভিডিওতেও আমার পুজো করা দেখেছো, তাই আমি আর নতুন করে কিছু বলছি না। আর আজকে সোমবার, তার জন্য ভোলানাথের পুজো করেছি। এই দেখো, আবার বনু করবে বলে আর ভোলানাথকে ওখানে তুলিনি। হ্যাঁ, নিচেই রেখেছি। এখন বনি পুজো করবে, তারপর আবার তোলা হবে। তো ভাবছি যে এখানে একবার এই দুবরাজপুরেই আমাদের শ্মশানে কালী মায়ের মন্দির আছে, যেখানে মা খুব জাগ্রত। তো সেখানে একবার পুজো করাতে যাব ভাবছি, দেখি পারি কিনা। তো তোমাদেরকে একটা নতুন জিনিস দেখাই, চলো। এই দেখো, আমি একটা গোলাপ গাছ লাগিয়েছি, গোলাপের ডাল কেটে এটা বসিয়েছি। আর একটা আছে গোলাপ গাছ, ওখানে এক দুটো ফোটে। তো এই গাছটা আমি লাগিয়েছি, জানি না হবে কিনা, তবে ফুল হলে অবশ্যই তোমাদেরকে দেখাবো। এই গাছ ছাওয়াতে রেখেছি এখন আমি, কারণ রোদে চারা গাছ তো, রোদে হয়তো নষ্ট হয়ে যেতে পারে। তো দেখো, তো আমি ভাবছি যে একটু শাড়ি পরবো, দেখি যদি পরতে পারি। কারণ বনু আজকে ঘুম থেকে উঠতে লেট করেছে, তাই ও এখনো স্নান করেনি। তা ও স্নান করেনি, তো আমায় কি করে শাড়ি পরাবে? নিজে যদি পরতে পারি বা মায়ের হেল্প নিয়ে যদি পরতে পারি, তাহলে শাড়ি পরে শ্মশানে কালী মায়ের মন্দিরে একবার পুজো করাতে যাব। আর যদি বনু স্নান তাড়াতাড়ি হয়ে যায়, তাহলে ওই পরিয়ে দেবে, কারণ ও খুব ভালো শাড়ি পরায়। আমি অত ভালো শাড়ি পরতে পারি, আমি শাড়ি পরতেই পারি না। তো এইভাবে দেখি কি করা যায়। আর আমি সারাদিনই উপোস থাকবো। হ্যাঁ, আগে নির্জলা উপোস করতাম, জল চা খেতাম না। এখন জল চা খেয়ে করি, কারণ অত পারি না এখন আর, খুব ক্লান্ত লাগে শরীরটা। তো আগে দু একবার করেছি নির্জলা উপোস, কিন্তু এখন আর পারি না। তো এখন আমি জল চা খেয়ে উপোস করবো। তো একবার পুজো করিয়ে আসি মায়ের কাছে, তারপর না হয় জল খাওয়া যাবে, তাই হয়তো খাইনি। তো এখন রেডি হয়নি। আজ তো সারাদিনই পুজো হবে, আর অমাবস্যা তো সেই 3টের পর লাগছে, এখন লাগছে না। তার সত্ত্বেও আজকের দিনটা তো কালী পুজো, তাই একটু পুজো করিয়ে আসা যাক। তারপর রাত্রিবেলায় পুষ্পাঞ্জলি যদি এখানে দেওয়া যায়। এখানে তো এখন ঠাকুর বলতে সমস্ত কিছু প্যান্ডেলের ব্যবস্থা, মানে শুধুমাত্র ঠাকুর দেখা। হ্যাঁ, এবার পুষ্পাঞ্জলি হয়তো কোথাও কোথাও দেওয়া যায়, কিন্তু আমরা তো নতুন এসেছি এখানে, আমি কিছুই জানি না। তো আমার বোলপুরেও আমার হয়তো কিছু জানা নেই, আর দুবরাজপুরেও আমার কিছু জানা নেই। তো পুষ্পাঞ্জলি দেখি দেওয়া যায় কিনা। তবু রাত্রেবেলায় চেষ্টা করবো, যদি পুষ্পাঞ্জলি দেওয়া হয় তাহলে ভালো, খুব ভালো। আর যদি না দেওয়া হয় তাহলে কিছু করার নেই। আর আমি গ্রামে থাকতে প্রত্যেক বছরই পুষ্পাঞ্জলি দিতাম সেখানে, কিন্তু এখানে তো আর সম্ভব হয় না সেটা। মানে দিয়েছিলাম, এক বছর দিয়েছিলাম। তো দেখা যাক এই বছর যদি পারি, তাহলে যদি দেওয়া হয় তাহলে অবশ্যই দেব। তো আজকে দেখো, আমি এখন আলতা পরবো। তো আলতাটা পরে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো দেখো, এখন আমার আলতা পরা কমপ্লিট হয়ে গেছে। হাতেও আলতাগুলো, কাল মেহেন্দিগুলো অনেকটা উঠে গিয়েছিল, তো সেই জায়গাগুলো আমি আজকে আলতা দিয়ে ভরাট করে নিয়েছি। আর এই দেখো, নেল পলিশও পরে নিয়েছি। তো বলবে কেমন লাগছে আমাকে। এই দেখো, তা আলতা লাগিয়ে নিয়েছি। তো এটা পরিষ্কার করে নিই, এরপর আমরা শাড়ি পরে রেডি হয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো শাড়ি পরে এবার আমি সরাসরি চলে গিয়েছিলাম মন্দিরে, কারণ তার আগে আমার আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি বাড়ি থেকে, কারণ 12টা বেজে যাচ্ছিলো। আর আমি 12টার আগে পুজো দেওয়াটাই শ্রেয় মনে করি, তাই তাড়াতাড়ি করে মন্দিরে চলে গিয়েছিলাম। আর এই সেই শ্মশানী কালী মায়ের মন্দির, যেখানে গিয়ে আমি একটা আন্টিকে জিজ্ঞাসা করে নিচ্ছিলাম যে পুজো কখন হবে। তো আন্টি বললো যে পুজো আজকে সেই রাত্রি 12টায় হবে, তার আগে পুজো এখানে হয় না। তো এখানে পুষ্পাঞ্জলি দেওয়া হবে না, সেটা আমি এখান থেকে জানতে পারলাম। এবং এইখানে পুষ্পাঞ্জলি দিতে গেলে সে অষ্টমঙ্গলার দিন আমাকে পুষ্পাঞ্জলি দিতে হবে। তো আমি ভাবলাম সারাদিন উপোস করে মায়ের পুষ্পাঞ্জলি না দিয়েই কি খেয়ে নেবো, এটা কি ভালো হবে? তাই অন্য এক জায়গায় গিয়ে আমি পুষ্পাঞ্জলি দিয়েছিলাম, সেটা রাত্রিবেলায়। আর এখানে এখানে মাকে গড়া হয় সেই কালী পুজোর দিনেই। তো এখনও মাকে সাজানো চলছে, তৈরি করা চলছে। তো দেখো, তো এখন আমরা পুজো দিয়ে বাড়ি চলে এসেছি, অনেকক্ষণ আগেই চলে এসেছি, কারণ এখন তো অমাবস্যা লাগেনি, তাই পুজো হবে না। আমরা শুধুমাত্র পুজোটা দিয়ে প্রণাম করে বাড়ি চলে এলাম। এসে আমি একটু জল খেয়েছি। আর এই দেখো, বুনি মেহেন্দি পড়তে বসে গেছে। ওর মেহেন্দিটা কেমন হচ্ছে দেখো, দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো, খুব সুন্দর হয়েছে মেহেন্দিটা, খুব সুন্দর, ডিজাইনটা খুব ভালো হয়েছে। তো তোমরা কমেন্টে বলো যে কেমন লাগছে। আর এই দেখো আমার ফুল লুক, আমি রেডি হয়ে পুরো ভিডিও বানাচ্ছিলাম এতক্ষণ। এই দেখো, আমার দাদু ঠাকুমায়ের ফটো দিয়ে সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে, যেখানে দাদু ঠাকুমায়ের শ্রাদ্ধ হবে। তো বাবা সেই শ্রাদ্ধ সারাবে, তার জন্য। আর সেদিনকে অমাবস্যা লেগেছিল দুপুর 3টের সময়, তাই দুপুর 3টে থেকেই শ্রাদ্ধ শুরু হয়েছিল। আর এই যে ঠাকুরমশাই সমস্ত কিছু সাজিয়ে নিচ্ছে এই কাজের জন্য।
আর বাবাও বসে পড়েছে। তো সব কিছু রেডি করে শ্রাদ্ধ শুরু হয়ে গেল। তো জানো তো এই সম্পর্কে একটা কথা বলি, হ্যাঁ, দাদু ঠাকুমা প্রতিটা মানে নাতি নাতনির জীবনে যে কতটা ইম্পর্টেন্ট, যার নেই সে হয়তো জানবে না। আমরা অনেক বড় অবধি দাদু ঠাকুমাকে পেয়েছি, অনেক ছোটোতেই অনেকেই দাদু ঠাকুমাকে হারিয়ে ফেলে। তো দাদু ঠাকুমার ভালোবাসা এক অমূল্য রত্ন, যেটা পাওয়া সবসময় সম্ভব হয় না। আর আমার দাদু ঠাকুমা আমাকে ভীষণ ভালোবাসতো। আমি ছিলাম ওদের নয়নের মণি। আমি হাসলে ওরা হাসতো, আমি কাঁদলে ওরা কাঁদতো। আমার মা মামার বাড়ি গেলেও আমাকে কখনো ওরা মামার বাড়ি যেতে দিত না, ওদের কাছে রেখে দিত। সেই ছোট্টবেলা থেকে মা যেখানেই গিয়েছে না কেন আমি কোথাও যাইনি। আমার বোনও মায়ের সাথে গিয়েছে, কিন্তু আমি কোথাও যাইনি। আমি আমার দাদু ঠাকুমার কাছে সব সময় থেকে যেতাম। তো ওদেরকে এখন ভীষণ মিস করি, খুব মনে পড়ে ওদের কথা। ওরা যেখানেই থাক ভালো থাক, এইটুকুই চাই। শুভ দীপাবলি বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের দীপাবলি কেমন কাটছে সবাই জানিও। দিদি এখন সন্ধ্যা দিচ্ছে শুরু করেছে এখন। আর এই যে প্রদীপ সব রেডি করে রেখেছে, কুলোর মধ্যে সব প্রদীপ দেবে। আর আমি দেখো, দাঁড়াও দেখাই, আমি সুন্দরভাবে প্রদীপ সাজিয়েছি। এই দেখো, আমি আর বাবা মিলে, আর সেদিন তো দিদি ভিডিওতে দেখিয়েছে আমি আর দাদা ভাই মিলে এই টুনি বাল্বগুলো লাগিয়েছি। চলো অপর দিকে গুলো দেখিয়ে দিই। সেম এদিকটাও সেম একই রকম ভাবে দিয়েছি। আর আমি নিচে থেকে যদি পারি, সময় হয়, তাহলে আমি নিচে থেকে পুরোটাই একবার দেখিয়ে দেবো। আর বাবা এদিকে আরো প্রদীপগুলো জ্বালাচ্ছে নিচে দেওয়ার জন্য, মোমবাতি প্রদীপ। আমি এটা জ্বালাতে পেরেছি, এই যে ধুনো দেওয়ার জন্য। করার পর ধুনো দেওয়ার জন্য এটা জ্বালানো হয়েছে। তো আমরা একবার ঠাকুরকে ধুনো দেখিয়ে নিই। পাশে বাড়িতেও দেখো কিভাবে টুনি বাল্ব দিয়েছে, কি ভালো না লাগে এই কালী পুজোর সময়টা, বলো? সবার বাড়িতে টুনি বাল্ব জ্বলে আর যেন আলোয় আলোকিত হয়ে ওঠে চারিদিকটা, তাই না বলো? এখানেও বাবা একটা প্রদীপ জ্বালিয়ে দিল, বেশ ভালো লাগছে দেখতে। এবার এই দেখো দিদি সুন্দরভাবে তুলসী মঞ্চে দীপ জ্বালিয়ে দিল। আর ব্যাকগ্রাউন্ডের মিউজিকটা তো বুঝতেই পারছো, মায়ের গান শুনলেই মনটা ভরে যায়, তাই না বলো? এখন পুরো মন্দিরটা এখনো জ্বালানো হয়নি, জ্বালাচ্ছি, তবে শুরু করেছি। তো সবটা দেওয়া হয়ে যাক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, আমি নিচে থেকে পুরো বাড়িটা দেখিয়ে দিলাম কেমন লাগছে। এই যে এই দ্বীপগুলো আমরা উপরে দিয়েছি, বুঝতেই পারছো। চলো ওই দিকটা দেখিয়ে। এই দেখো পুরো বাড়িটা সুন্দর লাগছে না? আমার তো ভীষণ ভালো লাগছে দেখতে। এই যে তুলসী অংশটা। তো দেখো এখন আমি পুরোপুরি রেডি হয়ে গেছি। সারাদিন উপোস করে আর কিচ্ছু ভালো লাগলো না, শুধুমাত্র একটা চুড়িদার পরে নিয়েছি ব্যাস। আর বাকি সবাই রেডি হয়ে গেছি। তো এখন আমি চলে গিয়েছিলাম ওই কালী মন্দিরে, যেখানে গিয়ে আমি পুষ্পাঞ্জলি দিয়েছিলাম। আর এই কালী মন্দিরটা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে ছিল। তো সেখানে গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করার পর আমি পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম। সেই দিন পুষ্পাঞ্জলি আমি একাই দিয়েছিলাম, কারণ আমার বাড়ির কেউ পুষ্পাঞ্জলি দিতে পারবে না, কারণ আমাদের ছিল কালাউসচ। তাই আমাদের বাড়ি কেউ পুষ্পাঞ্জলি না দেওয়ার ফলে আমি একাই পুষ্পাঞ্জলি দিয়েছিলাম। অন্য বছর আমি আর বোনও একসাথে পুষ্পাঞ্জলি দিই। তো পুষ্পাঞ্জলি দিতে দিতে প্রায় 8টা বেজে গিয়েছিল। তো তারপর আমরা চলে গিয়েছিলাম দুবরাজপুরের ঠাকুর দেখতে। এখানে কালী ঠাকুরের বিভিন্ন ধরনের থিম হয়। আর জানো তো, আশেপাশে কোথাও এত সুন্দর প্যান্ডেল করে কালী ঠাকুরের পুজো হয় না, আর এত সুন্দর থিম হয় না। দুর্গা পুজোতে থিম তো সব জায়গাতেই হয়, কিন্তু আমার যে বোলপুরে বিয়ে হয়েছে, বোলপুরেও আমি জানি না আছে কিনা, কিন্তু আমার মনে হয় যে বোলপুরেও এত সুন্দর করে কালী ঠাকুর হয় না, এত সুন্দর প্যান্ডেল করে কালী ঠাকুর হয় না। তো আমরা প্রথমেই চলে গিয়েছিলাম মাতৃসংঘ ক্লাবে। তো এখানে 4-5টা কালী ঠাকুরের মানে থিম হয়, তো দারুণ দারুণ দেখার মতো। সেগুলো তোমাদের সাথে সব কিছুই দেখাবো তোমাদেরকে, তো দেখতে থাকো। তো এখানে আমরা প্রথম চলে গেছিলাম মাতৃসংঘ ক্লাব। সেখানে কালী ঠাকুর, এই দেখো কালী ঠাকুরের মূর্তিটাও খুব সুন্দর করেছে, দারুণ। আর প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে।
আমি না শরীর, না শরীরের অংশ, আমি জ্ঞান। তো এরপর আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম শ্মশানে কালী মায়ের মন্দিরে, যেখানে আমি দুপুরবেলায় পুজো দিয়ে এসেছিলাম। তো এই মায়ের মন্দিরে কতটা ভিড় দেখো, এই মা ভীষণ জাগ্রত, সকলের মনোবাঞ্ছা পূর্ণ করে। তো এখানে অনেক দূর দূরান্ত থেকে পুজো দিতে আসে। দেখো এই মাকে এখনও তৈরি করা হচ্ছে, মানে এখনও সাজানো হচ্ছে। আর এই দেখো, এই সেই জায়গা যে জায়গা থেকে জল নিয়ে মাকে তৈরি করা হয়। এই জল মা তৈরি হওয়ার পরই শুকিয়ে যায়। তো কতটা মায়ের মাহিত্য বোঝো। আর এই জায়গাটাকে এত সুন্দর করে মানে পুষ্প মালা দিয়ে সাজিয়েছে, যে জায়গাটাই এত সুন্দর লাগছে বলার কিছু নেই। তো এবার আমরা চলে গিয়েছিলাম অগ্রদূত ক্লাবে। তো এইখানে এই দেখো, এখানে মায়ের একটা জায়গায় পুজো হচ্ছে, মানে পাশে প্যান্ডেল করে। আর প্যান্ডেলটা এটা হচ্ছে থিম, যে প্যান্ডেলটা করেছে এটার ভেতরে যে কালী ঠাকুরটা তৈরি করেছে ওটা আমার ভালো লেগেছে, বেশ ভালো লেগেছে ঠাকুরটা। তো দেখো ঠাকুরটাও খুব সুন্দর। আর ভিড় দেখো, অনেক কষ্ট করে ভেতরে ঢুকেছিলাম। তো এরপর আমরা চলে গেছিলাম ব্ল্যাক ডায়মন্ড ক্লাব। তো এইখানের মহাকালীটা অনেকটা মানে উঁচু ছিল, এটাকে মানে মাথা উঁচু করে দেখতে হচ্ছিল। তা ভিডিওতে হয়তো অতটাও মনে হচ্ছে না, কিন্তু সামনে মানে বিরাট উঁচু ছিল এই মা কালীটা। তো এবার দেখো যেটা আমার সব থেকে ভীষণ ভালো লেগেছে সেইটা, এই প্যান্ডেলটা আমার দুর্দান্ত লেগেছে। আর এখানে লাইন দিয়ে ঠাকুর দেখতে হচ্ছিল, আর অনেক লম্বা লাইন ছিল। আমরা মোটামুটি অনেক কষ্ট করে অনেকক্ষণ পর এই মন্দিরে ঠাকুরটাকে দেখতে পেরেছি। এই ঠাকুরটা যতটা দুর্দান্ত দেখতে, আর প্যান্ডেলটা ঠিক ততটাই দুর্দান্ত। এই ক্লাবটার নাম হচ্ছে জনকল্যাণ সমিতি। তো এই ক্লাবে মানে অপূর্ব ঠাকুর হয়েছিল, দারুণ দেখতে ঠাকুরটাকে। দেখো তোমাদের দেখেই মনে ভক্তি চলে আসবে। তো এই ঠাকুরটা, আর এখানে বিবেকানন্দের মূর্তিটা যা তৈরি করেছিল এবং আশা ভোসলের মূর্তিটাও দারুণ তৈরি করেছিল, সেটা হয়তো আমি আমার ক্যামেরাতে নিতে ভুলে গিয়েছিলাম। তো আশা ভোসলের মূর্তিটা দারুণ